করে আর শেয়ার দিয়ে দিস, আলোটা বাড়ানো যায় না? প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে যে বিষয়টি পড়ব তা হলো নত্যসত্ত্ব বিধান। তো সবাইকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সবাই একটু আমাকে, যারা অলরেডি এসেছে, আমাকে একটু জানাতে হবে যে কথাগুলো শোনা এবং শুনতে পাওয়া যাচ্ছে কিনা এবং ঠিকমতো দেখতে পাওয়া যাচ্ছে কিনা। এইটুকু একটু আমাকে জানালে আমি হয়তো ক্লাসটা শুরু করতে পারবো। হ্যাঁ, আদাব, অয়ন দাস, আবির ইমতিয়াজ। যে বিষয়টি আমি শুনতে চাই সেটি হলো যে আমাকে শোনা এবং দেখা যাচ্ছে কিনা। সজীব, সাফিন, সিয়াম শাহরিয়ার, সজীব, সিয়াম শাহরিয়ার, অল ক্লিয়ার। ওকে 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 তাহলে সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আজকের যে ক্লাসটি নত্যসত্ত্ব বিধান, এটি শুরু করার আগে আমি যে কথাটি বলতে চাই যে স্টুডেন্টের মনে যদি আজকে ধারণা হয় যে আজকে নত্যসত্ত্ব বিধানের সব নিয়ম যা আছে সব বুঝবো এবং শুনবো, যত বানান আছে সবগুলোর গোষ্ঠী উদ্ধার করব। এখন নত্যসত্ত্ব বিধানের বানান সব পড়ে যদি মূর্ধন্য আর মূর্ধন্যস্বর সমস্ত গোষ্ঠী উদ্ধার করতে চাই, আসলে গোষ্ঠী উদ্ধার করা সম্ভব না। যে কোনো পরীক্ষা দিই, সেটা এসএসসি থেকে শুরু করে অ্যাডমিশন বিসিএস পর্যন্ত যদি পরীক্ষা দেই, নত্যসত্ত্বের সমস্ত নিয়ম যদি পড়ি তাহলে এর গোষ্ঠী উদ্ধার করা যাবে না। এর কারণ হলো যে আমাদের মূর্ধন্য যে জায়গাগুলোতে হয় সেটার কিছু নিয়ম রয়েছে, সাথে সাথে মূর্ধন্য কোথায় হবে সেটি অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, অনেক কিছুর উপরে। শব্দটা যদি তদ্ভব হয় মূর্ধন্য হবে না, শব্দটা যদি বিদেশি হয় মূর্ধন্য হবে না। আমরা জানি যে মূর্ধন্যস্বর কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো অনুসারে তো মূর্ধন্যস্বর হবেই। এখন এই নিয়ম পড়লেই কি সব সময় সব পারা যাবে? আমরা জানি, যেমন আমরা যখন লিখি এইরকম অগ্রহায়ণ, আমরা কি লিখছি? মূর্ধন্য লিখছি। কেন লিখছি? কারণ এখানে এই যে র ফলা রয়েছে, তারপরে স্বরবর্ণ হ বা অন্তস্থ থাকলে এই মূর্ধন্যটি হয়। আমরা জানি একটা নিয়ম আছে যে যখনই এই রফলাটা থাকবে তারপরে যদি স্বরবর্ণ থাকে বা হ থাকে বা অন্তস্থ থাকে, এই বর্ণগুলোর পরে মূর্ধন্য হয়। ভালো কথা। তাহলে অগ্রাণ দন্তন্য কেন হলো? তো এটাই বোঝাতে চাচ্ছি যে এখানে নিয়ম আছে, এখানে রফলা আছে, তারপরে স্বরবর্ণ আছে, তারপরেও মূর্ধন্য হলো না। কেন হলো না? কারণ এই যে মূর্ধন্য নিয়ম শিখলেই এইখানে এই বানান শেখা যাবে না। যেমন এই যে পরগনা, একটা বানান আমি লিখলাম, আমাদের কিন্তু একটা নিয়ম আছে যে একটা র থাকলে পরে তারপরে যদি ক বর্গ থাকে, একটা র এর পরে যদি ক বর্গ থাকে তাহলে মূর্ধন্য হয়, কিন্তু পরগনা বানানে দন্তন্য হয়েছে। কেন হয়েছে জানা নাই। তো এটাই হলো বিষয়। অর্থাৎ আমরা যে নত্যসত্ত্ব বিধানটি পড়ব, নত্য বিধান পড়ি আর সত্য বিধান পড়ি, এই নত্যসত্ত্ব বিধানটা কোন শব্দটার ক্ষেত্রে প্রযোজ্য সেটি জানতে হবে। তাহলে কোন শব্দটির ক্ষেত্রে প্রযোজ্য যখন জেনে যাচ্ছি, তখন এটাও স্বাভাবিক যে কোন শব্দটার ক্ষেত্রে প্রযোজ্য নয় এটাও যদি সূক্ষ্মভাবে আমরা না জানি, তাহলে পরীক্ষার শতভাগ অ্যান্সার করার কোনো সুযোগ নেই। তাই যে কোনো প্রতিযোগিতায় যদি আমরা অ্যান্সার করতে চাই, তাহলে অবশ্যই নত্যবিধান সত্যবিধানের নিয়মের পাশাপাশি অন্যান্য অনেক টপিকের সাথে জড়িত। তাই শুধু এটি পড়েই সম্পূর্ণ অ্যান্সার করা সম্ভব হবে এমন ভাবার কোনো কারণ নেই। তো যাই হোক, আমরা চলে যাব একেবারে আজকে প্রথমেই আমরা নত্যবিধানটা নিয়ে আলোচনা করব। নত্যবিধান জিনিসটা কি, নত্যবিধান কিভাবে হয় এবং নত্যবিধান নিয়মটা কোন শব্দে প্রযোজ্য, আর নত্যবিধান কখন হবে না, এর যাবতীয় আদ্যপ্রান্ত আমাদেরকে জানতে হবে। তাহলেই হয়তোবা অনেক পরিসরে অনেক জায়গা জুড়ে ভালো একটি প্রশ্নের অ্যান্সার করা সম্ভব হবে। তো নিশ্চয়ই আমার কথা সবাই শুনতে পাচ্ছে এবং দেখতেও পাচ্ছে। আজকে আমরা একেবারে প্রপারলি মূর্ধন্য যত জায়গায় হবে বা হবে না এর একেবারে বিশ্লেষণ ঘটাবো সবাই, যেন আমরা পড়ার সময় আমরা বুঝতে পারি যে আমার শুধু নিয়ম পড়লেই সব প্রশ্নের অ্যান্সার পারা যাবে না, পারতে গেলে কি কি করতে হবে সেই বিষয়গুলোকে আমাকে নজরদারি বাড়াতে হবে। হ্যাঁ,
তো চলে যাচ্ছি আমরা প্রথমেই। আমি খুবই সংক্ষিপ্তভাবে বিষয়গুলো জানানোর চেষ্টা করব, কারণ নত্য সত্য বিধানের আমরা যারা প্রশ্নের অ্যান্সারটি করছি আমাদের ক্ষেত্রে কিন্তু ওইটা কি নিয়মে হচ্ছে, কেন মূর্ধন্য হবে সেটি আমাদেরকে জানতে হবে। তো প্রথমেই আসি, এই যে নত্য বিধানটা, নত্য যে বিধানটা, এই নত্য বিধানটা হলো এমন একটা নিয়ম যেটি মূর্ধন্য শব্দে ব্যবহার হবে কি হবে না দুটোকেই বোঝায়। তবে স্বাভাবিকভাবে তৎসম শব্দে, কোন শব্দে? তৎসম শব্দে, তৎসম শব্দে মূর্ধন্য এর ব্যবহারের নিয়ম, ব্যবহারের নিয়ম মূলত নত্য বিধান। আমি জানি এই সংখ্যাটা সবাই জানে, কিন্তু ওই যে একটা কথা আছে যে ক্লাসরুমে উপস্থিত সবাই নাও জানতে পারে। আবার আমরা অনেক কিছুই জানি, কি জানি আবার সেটাও জানি না, এরকমও হয়। তাহলে নত্য বিধান নিয়ে প্রথমে যে বিষয়টি পরিষ্কার হব, নত্য বিধান হলো তৎসম শব্দে, তৎসম শব্দে মূর্ধন্যের ব্যবহারের নিয়মকেই নত্য বিধান বলা হয়। শব্দটা হতে হবে তৎসম, সেই তৎসম শব্দে মূর্ধন্যটা কিভাবে ব্যবহার করা হয় সেই নিয়মটাকে আমরা বলবো নত্য বিধান। তবে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে নত্য বিধান অর্থাৎ ন হবে না সেটিও নত্য বিধানের নিয়ম। তাহলে আমরা প্রথমে এক পাশে পড়ব হবে, আরেক পাশে পড়ব হবে না। আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিলাম। সবাই একটু মনোযোগ দিবে। শুরুতেই একটু তাড়াতাড়ি কথা বলছি, কারণ এই কথাবার্তাগুলো আমরা সকলে জানি, তাই এগুলো নিয়ে অনেক আস্তে আস্তে কথা বলার কিছু নেই। কিন্তু এখন যে নিয়ম পড়ব তা খুবই আস্তে ধীরে এবং খুব সূক্ষ্মভাবে, এবং যাদের কোশ্চেন আছে তারা কোশ্চেন করবে, আমি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো প্রথমেই আমি এই পাশে লিখে ফেললাম নত্য বিধান। কেন আমি এটাকে দুটো পার্টে ভাগ করছি? এই বিধান আছে কিন্তু মূর্ধন্য হবে না, সেই বিধানটাও আমাদেরকে পাশে জানতে হবে। বিধান আছে মূর্ধন্য হওয়ার, কিন্তু তারপরে মূর্ধন্য হবে না কখন সেটা আমাদেরকে কিন্তু জানতে হবে। তো শুরুতেই চলে যাচ্ছি, নিশ্চয়ই এখানে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এই জায়গায়। আচ্ছা, এই যে নত্য বিধানটা আমরা কিন্তু একেবারে এই নিয়মটা জানি, এই যে রি র মূর্ধন্য স এবং সাথে সাথে রিকার রেফ রফলা। আমি এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে আটকে দিলাম। খুব সুন্দর করে বোঝার চেষ্টা করব, কারণ এখানে শুধু বইয়ের 8-10টা লাইনের নিয়ম পড়লে কিন্তু নত্যবিধান শেখা যাবে না। এর জন্য খুব সূক্ষ্মভাবে বিষয়গুলো লক্ষ্য করতে হবে। আমাদের বইয়ে একটা নিয়ম আছে, নিয়মটা আমি মুখে বলছি, বোর্ডে লিখছি না, এতে সময় ক্ষেপণ হবে। আমরা সবাই বই নিয়মগুলো পাবো, কিন্তু নিয়মগুলোর প্রয়োগের ব্যাপারটা কিভাবে হবে সেটি কিন্তু ভালো করে বোঝা দরকার, তাহলে পড়াটা বুদ্ধিভিত্তিক হবে। হ্যাঁ, আমরা সবাই জানি রি র বা মূর্ধন্য স অথবা রিকার রেফ বা রফলা যদি থাকে, কোন শব্দে থাকে? তৎসম শব্দে যদি রি র মূর্ধন্য স অথবা রিকার রেফ রফলা থাকে, এরপরে তৎসম শব্দ হলে সেটিতে আমরা মূর্ধন্য দিব। তার মানে এখানে একটা বিষয় হচ্ছে তৎসম শব্দ কিন্তু চেনারও দরকার আছে। তো তৎসম শব্দ এখানে কি দিব? আমরা এইগুলোর পরে মূর্ধন্য দিব। আমি আবার বলছি, আমি যদি কোনো একটা শব্দে দেখি রি র মূর্ধন্য স রিকার রেফ রফলা রয়েছে, শব্দটি তৎসম হলে সেখানে আমরা মূর্ধন্য প্রয়োগ করব। যেমন আমরা যদি ঋণ লিখি, এখানে নয়ের প্রয়োজন, আমি মূর্ধন্য দিচ্ছি। আমি বরণ প্রয়োজন, আমি মূর্ধন্য দিচ্ছি। আমার ভাষণে আমি মূর্ধন্য দিচ্ছি। আমার বর্ণ বানানে আমি মূর্ধন্য দিচ্ছি। কেন দিচ্ছি? যে রেফ আছে। আমি তৃণ বানানে মূর্ধন্য দিচ্ছি। কেন দিচ্ছি? রিকার আছে। আমি প্রণ বানানে মূর্ধন্য দিচ্ছি। এখন কথা হচ্ছে, এটা তো আমরা জানলাম, আমরা দিব। তাহলে রি র মূর্ধন্য স রিকার রেফ রফলা হলে তৎসম শব্দে আমরা মূর্ধন্যটা দিব। এখন এই জিনিসগুলো থাকলেও কোথায় দিব না সেটি যদি আমরা না জানি, তাহলে পরে কোথায় দিব সেটি পড়ে লাভ কি হবে? তাহলে পাশাপাশি আমাকে এটিও জানতে হবে, শব্দটা যদি তদ্ভব, দেশি বা বিদেশি হয় তাহলে এখানে যত নিয়মই থাক, অর্থাৎ রি র মূর্ধন্য স রিকার রেফ যাই থাক না কেন, এখানে যাই থাক আর সেখানে মূর্ধন্য হবে না। আমি এখন বলবো হর্ন।
মোটরসাইকেলে হর্ন দিই না, পিক 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 পিক, এই যে হর্ন, হর্ন বানানে এখানে তো রেফ আছে, এই যে রেফের পরে তো মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু হয়েছে? হয়নি। কেন হয়নি? কারণ এটি একটি ইংরেজি শব্দ, এটি আমাকে জানতে হবে। আমি এখানে লিখলাম হচ্ছে ফার্নিচার, ফার্নিচার, হয়নি। কেন হয়নি? কারণ ফার্নিচার এই জায়গাটাতে মূর্ধন্য হওয়ার কথা, এই যে রেফ আছে, হয়নি, কারণ এটা বিদেশি শব্দ। এখন আমাকে খেয়াল করতে হবে, একটু আগে আমি যে কথাটা বলেছিলাম, যেমন অগ্রহায়ণ, এই যে অগ্রহায়ণে মূর্ধন্য হয়েছে, কিন্তু অগ্রাণ এই বানানে মূর্ধন্য হয়নি, দন্তন্য হয়েছে। কেন? কারণ বুঝতে হবে অগ্রহায়ণ তৎসম, কিন্তু অগ্রাণ বানানটি হচ্ছে তদ্ভব শব্দ। খেয়াল করতে হবে, আমি যদি বলি কিষান, কিষান মূর্ধন্য দিয়েছি। কেন মূর্ধন্য দিয়েছি? এই যে মূর্ধন্য স্বর পরে এই যে স্বরবর্ণ থাকলেও মূর্ধন্য দিতে হবে। কিন্তু আমি যদি এই যে কিষান বানানে মূর্ধন্য দিয়েছি, অনেক ক্ষেত্রেই আমরা এই বানানে মূর্ধন্য দিতে পারবো না। কেন দিতে পারবো না? এই কিষান শব্দটা যখন তদ্ভব হয়ে যাবে, যখনই তদ্ভব হয়ে যাবে তখন আমরা আর মূর্ধন্য দিতে পারবো না। আমরা যেমন গৃহিণী লিখি, মূর্ধন্য দিই, কিন্তু যখন গিন্নি লিখি তখন কিন্তু দন্তন্য দিই। কেন দিই? কারণ গৃহিণীটা তৎসম শব্দ, তাই এখানে মূর্ধন্য হবে, কিন্তু গিন্নিটা কিন্তু তদ্ভব, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা যদি একটু মনোযোগ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি যে এই শব্দগুলোতে মূর্ধন্য হবে, কিন্তু কোনো কারণে শব্দটা যদি তদ্ভব হয়, এখন আমার মাথায় যদি কাজ না করে, আমি যদি শব্দ পড়ার সময় তদ্ভব শব্দ কোনগুলো এগুলো না বুঝি, তাহলে কিন্তু হবে না। আমরা যে শব্দ চেনার সময় যে তদ্ভব শব্দগুলো বুঝেছি, সেই তদ্ভব শব্দগুলো হলে যে আমাকে মূর্ধন্য দেওয়া যাবে না, সেটি মাথায় রাখতে হবে। যেমন আমি যখন বলি নিমন্ত্রণ, তখন আমি ঠিকই মূর্ধন্য দিয়েছি, কিন্তু যখন শব্দটা তদ্ভব হচ্ছে নেমন্তন্ন, তখন কিন্তু আমি দন্তন্য দিব। তাহলে আমাদের নত্যবিধানের যে নিয়মটি শিখব, নিয়মটি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে শব্দটি তদ্ভব হলে, দেশি হলে, বিদেশি হলে, এই যে শব্দগুলো হয়ে গেলে আমি যদি চিনতে পারি শব্দটি না এটি তদ্ভব, তো যদি চিনতে পারি এটি তো ইংরেজি, যদি চিনতে পারি এটি দেশি শব্দ, তাহলে সেখানে আমরা আর মূর্ধন্য দিব না। যেমন একটা শব্দ আসে পরগনা, একটু আগে লিখেছিলাম পরগনা। পরগনা শব্দটিতে কেন মূর্ধন্য হয়নি? এখানে রয়ের পরে তো ক বর্গ থাকলে মূর্ধন্য হয়, এর কারণ হলো শব্দটি ফার্সি। সুতরাং এখানে ফার্সি একটা শব্দ, এটি জানাটাও জরুরি। অর্থাৎ শব্দ জানার ব্যাপারটার মধ্য দিয়েও নত্যবিধান শেখা যায়। তাহলে প্রথম নিয়মটা আমরা কি পড়লাম? আমরা পড়লাম রি র মূর্ধন্য স, রিকার রেফ রফলা থাকলে অবশ্যই তৎসম শব্দে আমরা কি দিব? সব বানানি মূর্ধন্য দিব। কিন্তু শব্দটা যদি অন্য হয় তাহলে সেখানে মূর্ধন্য দেওয়া যাবে না। এই জন্য ওই শব্দটা যে তদ্ভব সেটার নলেজ থাকা জরুরি। ওই শব্দটা যে বিদেশি, অর্থাৎ আমি একটা শব্দ লিখছি কর্নার, এই শব্দটা যে আমার বিদেশি, সেই নলেজটুকু স্টুডেন্টকে রাখতে হবে। কিভাবে রাখবে? পড়ে পড়ে রাখতে হবে, শব্দ চিনে চিনে রাখতে হবে। যেমন আমি যদি বলি কর্নেল, ছোটবেলা তো আমরা মূর্ধন্য পড়েছি অবশ্য, এখন কর্নেল বানানটা কি হচ্ছে? দন্তন্য। কেন দন্তন্য? কারণ ছোটবেলায় আমরা না জানলেও বা ব্যাকরণের কিছু সমস্যা থাকলেও এখন কিন্তু আমরা জানি কর্নেল একটা ইংরেজি শব্দ, সুতরাং এখানে রেফ থাকলেও কোনো নিয়ম এখানে খাটবে না। আমি কি বোঝাইতে পারছি? তো একটু ব্যাপারটা আমাকে সবাই রেসপন্স করবে। একটু আমাকে সবাই রেসপন্স করবে। সবাই আমাকে একটু রেসপন্স করবে যে ব্যাপারটা বোঝা গেছে কিনা। তার মানে আমরা এই শব্দগুলোর সাথে সাথে এই শব্দগুলোর সাথে পরিচিতি লাভ করব। ওকে, এরপরে আমরা তার মানে তোমাদের যে নত্যবিধানের যে নিয়মটা আসবে, সেই নিয়মে আমার যে এমসিকিউ থাকবে সে বানানটা ঠিক করতে হবে। বানান ঠিক করার জন্য কিন্তু আমাকে অবশ্যই এই যে ক্লাসগুলো দেখলাম এইগুলোর সাথে ওগুলোর কম্পারিজন করে আমাদেরকে দেখার চেষ্টা করতে হবে, পড়তে হবে। এবার আমরা অন্য নিয়মে যাই। আমি সময় নিয়ে ক্লাস নিব। সবাই এখানে যারা আছে উপস্থিত থাকেন, ক্লাস করেন। আমি আপনাকে এইটুকু নিশ্চয়তা দিচ্ছি যে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেটা এসএসসি থেকে শুরু করে ইন ফিউচার যতগুলো জব পরীক্ষা দিবেন, এর সর্বোচ্চ ভালো অ্যান্সার করার জায়গাটা তৈরি করা সম্ভব হবে ইনশাল্লাহ। এবার আমরা আরেকটাতে চলে যাই।
আমরা একটা নিয়ম জানি, সেটি হলো রি, র বা মূর্ধন্য ষ। এটা খেয়াল করব, এগুলোর তো আবার কার চিহ্নও আছে, তাই না? এগুলোর চিহ্নও আছে, আমি চিহ্ন লিখছি না। খুব মনোযোগ দিয়ে কথাটা দেখতে হবে, কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, ব্যাপারটা হলো রি, র, মূর্ধন্য ষ বা এদের কার চিহ্নের পর খুব খেয়াল করব, যদি ক বর্গ, যদি প বর্গ, যদি ক বর্গ, প বর্গ অথবা হ স্ত অনুস্বর, ঠিক আছে, এই বর্ণগুলো থাকে, সবাই মনোযোগ দিয়ে থাকবো। ও আরেকটা আছে, সেটি উপরে লিখি, একটা হলো স্বরবর্ণ। স্বরবর্ণ থাকে, খুব মনোযোগ দিয়ে। হ্যাঁ, এবং এইটা হবে, আবার কোনটা হবে না সেটিও কিন্তু জানতে হবে। আমরা খুব মনোযোগ দেই। এইখানে আমি লিখেছি রি, র, মূর্ধন্য ষ এবং তাদের চিহ্নগুলো। হ্যাঁ, তাদের চিহ্নগুলো, তাদের চিহ্ন কি? রিকার, রেফ বা রফলা চিহ্ন আছে। এই যে এইগুলোর পরে যদি বাবা স্বরবর্ণ আমরা চিনি না, স্বরবর্ণ চিনি কিন্তু 11টা। ক বর্গ চিনি, ক বর্গ বলতে ক, খ, গ, ঘকে বোঝাইছি। প বর্গ বলতে প, ফ, ব, ভ, ম, এখানে হ অন্তস্থ অনুস্বর। সবাই মনোযোগ দিয়ে দেখব, এই বর্ণগুলোর পরে তো মূর্ধন্য হয়, কোথায় হয় না? বিদেশি শব্দে হয় না। তাহলে এই যে এই বর্ণগুলোর পরে যদি এই বর্ণের পরে, অর্থাৎ এই চিহ্ন বা এই বর্ণের পরেই একটা স্বরবর্ণ এসেছে, অথবা ক বর্গ এসেছে, অথবা প বর্গ এসেছে, অথবা এই বর্ণগুলো এসেছে, তাহলেও আমরা কি ব্যবহার করব? আমরা মূর্ধন্য ব্যবহার করতে পারবো। তাহলে মূর্ধন্য ব্যবহার করতে পারবো। এবার আমরা একটু লক্ষ্য করি। আমি এই যে এখানে একটা শব্দ লিখছি, অর্পণ। আমি একটা দুইটা উদাহরণ দিয়ে সহজে ক্লিয়ার করার চেষ্টা করছি। খেয়াল করতে হবে, এখানে রেফ রয়েছে, রেফ। এই রেফের পরে কিন্তু খেয়াল করতে হবে, এই যে একটা প বর্গ রয়েছে, এই প রয়েছে, তাহলে এরপরে মূর্ধন্য হবে, এরপরে মূর্ধন্য হবে। এবার আমি যদি এইখানে আরো উদাহরণ দেই, যেমন একটা শব্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এটি, হরিণ শব্দটিতে মূর্ধন্য হয়েছে। খেয়াল করতে হবে, এখানে র বর্ণ এসেছে, র এর পরে কিন্তু একটা রস্বইকার এসেছে। সুতরাং এই যে র, এই যে র এর পরে যদি এই যে রস্বইকার স্বরবর্ণ আসে, তাহলে আমার মূর্ধন্য হবে। এখন আমার প্রশ্ন হলো, তাহলে এরকম অনেক 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 উদাহরণ দেওয়া সম্ভব হবে, অনেক উদাহরণ দেওয়া সম্ভব হবে, তাই না? যেমন আমি একটু আগে একটা শব্দ লিখলাম, অগ্রাহায়ণ। অগ্রাহায়ণ মূর্ধন্য হলো, কেন হলো একটু খেয়াল করি। এই যে রফলা আছে, এরপরে এটা স্বরবর্ণ, এটা হ, এটা স্বরবর্ণ, এটা অন্তস্থ, এই যে এর ভিতরে আছে। অর্থাৎ এই যে রফলা, রফলার পরে যতগুলো বর্ণ আমি দেখতে পাচ্ছি, সবগুলো বর্ণ এই বর্ণগুলোর সাথে মিল আছে কিনা দেখতে হবে, তাহলে মূর্ধন্য হবে। এখন আমার প্রশ্ন হলো যে যদি এটাই হয়, এই নিয়মটা তো আমরা জানি, এটা আরো আরো উদাহরণ আমরা প্রয়োগ করতে পারি, কিন্তু এখানে আমার প্রশ্ন হলো, করেন এই যে শব্দটা লিখলাম, বা সরান এই যে শব্দটা লিখলাম, করেন, চরান, বসেন, আচ্ছা বসেনটাতে তো শব্দ নাই, করেন এবং চরান। আমরা একটু লক্ষ্য করি তো, এখানে র রয়েছে, র এর পরে একটা স্বরবর্ণ রয়েছে, তারপরেও কেন মূর্ধন্য হলো না? এখানে র রয়েছে, র এর পরে দেখেন এই যে স্বরবর্ণ আকার রয়েছে, তারপরে দন্তন্য হলো, মূর্ধন্য হলো না। তার মানে কি আমরা এই নিয়মটা শিখে গেলেই মূর্ধন্য বসাই দিব? মোটেই কি মূর্ধন্য বসাই দিব? তাহলে এইখানে যে নিয়ম ছিল, এই বর্ণগুলোর পরে যদি স্বরবর্ণ থাকে, ক বর্গ থাকে, তাহলে পারে কি হবে? আমাদের মূর্ধন্য হবে। তাহলে আমার কথা হলো, এখানে র আছে, তারপরে এখানে কি আছে? স্বরবর্ণ আছে, তারপর দন্তন্য হলো। এখানে র আছে, তারপর স্বরবর্ণ আছে, তারপর দন্তন্য হলো। কেন হলো দেখি, কারো নলেজ আছে কিনা একটু আমাকে জানান, একটু আমাকে জানাতে হবে যারা আছেন। কেন হলো না, এটা যদি একবার জেনে নিতে পারি, বুঝে নিতে পারি, তাহলে আমাদের জন্য খুবই উপকারে আসবে আর কি। এইখানে র এর পর স্বরবর্ণ থাকা সত্ত্বেও, র এর পর স্বরবর্ণ থাকা সত্ত্বেও কেন হলো না? ক্লাসটা আমি বলেছি ধীরে ধীরেই নিব, প্রশ্ন করে উত্তর দিয়ে নিব, যাতে আমাদের প্রপারলি শেখা হয় এই বিষয়টা নিয়ে। কোরিয়া পদ, এজন্য ওহি বলছে উৎসব সরকার,
আচ্ছা, একটু সবাই আমাকে একটু জানাতে পারবেন ভাই এগুলো তৎসম শব্দ না? না, তৎসম শব্দর ভিত্তিতে এটি হয়নি অরূপ রঞ্জন। রাইট, এই যে দুই একজন অ্যান্সার করছে, ওহি অ্যান্সার করছে দেশি শব্দ, অর্ণব রাকিব না দেশি শব্দের কারণে এটা হয়নি। আচ্ছা, অনেকেই অ্যান্সার করছে, সঞ্জিদা আক্তার অ্যান্সার করে দিয়েছে। দেখেন, এই যে অনেকে অ্যান্সার করেছে, তার মানে আমরা এই বর্ণের পর স্বরবর্ণ বা কবর্গ থাকলেই দিব না। কখন? যখন শব্দটা ক্রিয়াপদ হবে। ক্রিয়াপদ, তার মানে আমরা যখন এই নিয়মটা শিখব, এই নিয়মের সাথে সাথে আমাদেরকে জানতে হবে যে শব্দটা যদি ক্রিয়াপদ হয় সেখানে আর মূর্ধন্য হবে না। শুধুমাত্র এই জায়গাতেই না, এই নিয়মেই শুধু না, একটা নিয়ম যদি আমাদের মাথায় থাকে যে কোথাও যদি ক্রিয়াপদ হয়, ক্রিয়াপদ থাকে, সেখানে কোনো ক্রমেই আর মূর্ধন্য হবে না। এখন নিশ্চয়ই এইটা শেখার জন্য ক্রিয়াপদ কোনটা সেটাও চেনা জরুরি। তার মানে আমাদের বুঝতে হবে যে ব্যাকরণ কিন্তু একটি টপিক একটির উপরে ডিপেন্ড করে না, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এখন কোনো স্টুডেন্ট যদি আমাকে প্রশ্ন করে ভাইয়া ক্রিয়াপদ চিনবো কেমন করে, কেমনে চিনবেন আমি জানি না, আপনি চিনবেন অথবা ক্লাস করতে থাকবেন। তাহলে যে কোনো ক্রিয়াপদ আসলে আপনার মাথায় যদি থাকে, যদি শব্দটা ক্রিয়াপদ হয় তাহলে কোনো রুলস আর খাটবে না। যেমন আগে রুলস দেখেছিলাম শব্দটা বিদেশি হলে আর যেমন খাটবে না, তেমন শব্দটা ক্রিয়াপদ হলেই সেখানে আর মূর্ধন্য হবে না, হবে না, হবে না। আমি কি বোঝাতে পারছি? রাইট, অনেকেই সুন্দর অ্যান্সার করছেন। তাহলে নিশ্চয়ই আমরা এই নিয়মটাও বুঝতে পেরেছি, বুঝলাম। তাহলে আমাদেরকে কিন্তু পড়লে শুধু চলবে না, আমাদেরকে মাথায় রাখতে হবে রি র মূর্ধন্য সভা এর কার চিহ্নের পর যদি স্বরবর্ণ আসে বা ক বর্গ আসে বা প বর্গের বর্ণ আসে, হন্তস্থ আসে, অনিশ্বর আসে, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে মূর্ধন্য ব্যবহার করতে হবে। কিন্তু কখন করব না আমরা? যখন দেখব শব্দটা ক্রিয়াপদ। ওকে, আশা করি এই বিষয়টা বোধগম্য হয়েছে। এবার পরেরটাতে চলে যাই। পরেরটাতে আমরা সবাই এটা জানি, খুবই সহজ একটা নিয়ম। ট বর্গের পর, ট বর্গের পর, ট বর্গের পর না, ট বর্গের সাথে যুক্ত বর্ণরূপে, যুক্ত বর্ণরূপে মূর্ধন্য হয়। এখন এটার সময় আমাকে কিন্তু খুব নজরদারি অবশ্যই বাড়াতে হবে। সব ক্ষেত্রেই হয় না হয় এর কম্পারিজনটা স্টুডেন্টের ভিতরে থাকতে হবে, আমার ভিতরে, আপনার ভিতরে থাকতে হবে। হ্যাঁ, ট বর্গ তো আমরা সবাই জানি, ট ঠ ড ঢ মূর্ধন্য, তো স্বাভাবিক একটা কথা, যে লাইনে আছে ট ঠ ড ঢর সাথে লাইনে আছে, সুতরাং ও ওই লাইনে কিন্তু লাইন মারবে, প্রেম করবে, এটাই স্বাভাবিক। তাহলে ট বর্গের সাথে যুক্ত বর্ণরূপে মূর্ধন্য হবে। তাই আমি যখন আকণ্ঠ লিখব তখন অবশ্যই মাথায় রাখতে হবে এখানে আমি ঠ এর সাথে যুক্ত হয়েছে, ট ঠ ড এর সাথে যুক্ত হলে মূর্ধন্য হবে। আমি যখন কণ্ঠ লিখব মূর্ধন্য হবে। আমি যখন লুণ্ঠন লিখব তখন এটা মূর্ধন্য হবে। আমি যখন ঘন্টা লিখব তখন আমি মূর্ধন্য দিব। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে এই যে নিয়মটা আমরা পড়লাম, সুতরাং এই নিয়মেই তো আমরা অ্যান্সার করে আসব যে ট ঠ ড ঢ তার সাথে যুক্ত হোক তখন আমরা মূর্ধন্য দিব। এইটা সব ক্ষেত্রেই দিব বাবা, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখতে হবে, যেমন এখানে লণ্ঠন, এই লণ্ঠন বানান শব্দটা আপনাকে মনে রাখতে হবে। এখন কিভাবে মনে রাখবেন? পড়তে পড়তে মনে রাখতে হবে। লণ্ঠন, এই যে লণ্ঠন শব্দটা একটা ফার্সি শব্দ, লণ্ঠন একটা ফার্সি শব্দ। তাহলে লণ্ঠনটা যদি ফার্সি শব্দ হয় তাহলে এইখানে ঠ থাকলে কি কোনোভাবে আমরা মূর্ধন্য দিতে পারবো? পারবো না বাবা, পারবো না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন স্যারের কিভাবে চিনবো? কিভাবে চিনবেন? এই যে ক্লাস করলেন, ক্লাস করার মাধ্যমে লণ্ঠন শব্দটা আপনি চিনলেন। মনে রাখবেন, লণ্ঠন তো চেনেন, হারিকেনকে লণ্ঠন বলা হতো, সেটি একটি ফার্সি শব্দ। এটি আপনাকে একটু মাথায় রাখতেই হবে। এটি গুরুত্বপূর্ণ একটি শব্দ আমাদের পরীক্ষার জন্য, তাই মাথায় রাখতে হবে। ফার্সি শব্দ জেনে গেলেন, আজকে থেকে জেনে গেলেন আপনি। ওকে, তো এই জন্য আমাদের এই ট বর্গের সাথে আমরা অবশ্যই সবসময় মূর্ধন্য দিব। সাথে সাথে কিছু শব্দে অবশ্যই আমরা কি এখানে ঠ থাকা সত্ত্বেও আমরা দিলাম না। লণ্ঠন খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, যেটি ফার্সি শব্দ, সুতরাং এখানে মূর্ধন্য হবে না। আশা করি ব্যাপারটা বোধগম্য হয়েছে, বুঝতে পারছেন। এখন এই জায়গায় আমরা আরো একটা কাজ করতে পারি, আরো কিছু জিনিস এখান থেকে জেনে নিব।
এই যে ট বর্গের সাথে যখনই যুক্ত হলো তখন হলো, এখানে যদি একটু কষ্ট করে আমরা আরেকটা জিনিস জেনে নিই আমাদের জন্য খুব সুবিধা হয়। দেখেন এই যে ত বর্গ নিশ্চয় চিনেন, সবসময় এই কথাটা আমরা যেন মাথায় রাখি বা মনে রাখি। ত বর্গের সাথে যুক্ত হলে সবসময় অধিকারটা যেমন মূর্ধন্যর বেশি, দুই একটা শব্দ আমরা পাবো। এবং আমি এই ক্লাসের নোট কিন্তু আমার এই যে গ্রুপ বা পেজে দিয়ে দিব, সুতরাং কোন কোন শব্দ আরও মূর্ধন্য হবে না সেগুলো জানবো। লণ্ঠন শব্দটা জানলাম, সাথে আরেকটু জানার চেষ্টা করি না কেন, এই যে ত বর্গ আছে না, আমরা কিন্তু সবাই জানি ত বর্গের শেষ বর্ণটা কিন্তু দন্তন্য। তাহলে একটু মাথায় রাখার চেষ্টা করি, ত বর্গের শেষ বর্ণটা যেহেতু দন্তন্য, তাই ত থ দ র সাথে যুক্ত হলে দন্তন্যর অধিকারটাই বেশি থাকবে, দন্তন্যটার অধিকারই বেশি থাকবে। তাই আমরা যখন দন্ত লিখব, আমরা যখন অন্ধ লিখব, আমরা সব এখানে দন্তন্য দিব। অর্থাৎ মাথায় রাখবো যে নিচে যদি বর্ণটা হয়, নিচে যদি বর্ণটা হয় ত বর্গের অর্থাৎ ত থ দ ধ, ওপরে যদি ন যুক্ত হয় তাহলে সেটি হয়ে যাবে আমাদের দন্তন্য, তখন আর মূর্ধন্য হবে না। ওকে, তাহলে এটাও জানলাম। লণ্ঠন শব্দটাতে এখানে ফার্সি শব্দ, সেহেতু এখানে হলো না। আমরা এটাও জানলাম দন্ত, অন্ধ, ছন্দ, গন্ধ, এই যে শব্দগুলোতে দন্তন্য হবে। ঠিক আছে, ত বর্গ নিচে হলেই দন্তন্য হবে, এটি আমরা জেনে গেলাম। পাশাপাশি যদি আরেকটা একটু মাথায় রাখি, সেটি হলো ধরে নেন কোন একটি বানানে মূর্ধন্য প্রথমে আছে, মূর্ধন্য আছে, কোন নিয়মে মূর্ধন্য হয়েছে, মূর্ধন্যর পরে যদি নয়ের প্রয়োজন হয় মাথায় রাখতে হবে ওখানে দন্তন্য হবে। একটু মনে রাখি। তাহলে লণ্ঠন শব্দটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখলাম। ত বর্গের সাথে যুক্ত বর্ণ হলে মূর্ধন্য আর কোনোদিনই হবে না, দন্তন্যই হবে, মাথায় রাখলাম। আর যদি কোনো বানানে আমি দেখি রেপ আছে এরপরে মূর্ধন্য হয়েছে, তারপর আবার নয়ের প্রয়োজন, আমি কি লিখবো? ওখানে আমরা দন্তন্য লিখবো। যেমন আমি যদি বলি এই যে বর্ণ, এই যে মূর্ধন্য হয়েছে না রেফের নিয়ম অনুসারে, এবার আমি লিখলাম না, তাহলে এই মূর্ধন্যর পরে যদি ন আসে সব দন্তন্য হবে। দেখেন আরো উদাহরণ দিতে পারি, এই যে এখানে দেখেন ঘূর্ণন, খেয়াল করেন ঘূর্ণন, তাহলে ঘু এখানে রেপের কারণে মূর্ধন্য হয়েছে, এটা আমি যেটা বলেছি মূর্ধন্যর পরে নয়ের প্রয়োজন হলে দন্তন্য হবে। আপনি অনেকগুলো শব্দ নিয়ে আরো টালি করতে পারেন। যেমন এই যে যুক্তক্ষ, এই যুক্তক্ষর পরে কি হয়? এই যুক্তর পরে মূর্ধন্য হয়, তাহলে আমি খন বানানে মূর্ধন্য দিব। কিন্তু মনে রাখতে হবে ক্ষুণ্ণ যখন লিখবো মূর্ধন্যর নিচে ন প্রয়োজন হবে, এইটি কিন্তু দন্তন্য হবে। অর্থাৎ আমার কথাটা যেটি, সেটি হলো আমরা ত বর্গের সাথে নিচে হলে দন্তন্য দিব, কোন শব্দের বানানে প্রথমে মূর্ধন্য হয়ে গেছে তারপরে নয়ের প্রয়োজন, তারপরে আমরা মূর্ধন্য দিব না, দন্তন্য দিব। মূর্ধন্য চলে আসলে একটা নিয়ম অনুসারে আসছে, তারপরে আবার নয়ের প্রয়োজন, সেখানে আমি দন্তন্য দিব। আমার কথাটা কি বোঝা গেছে যে কোথায় কোথায় হবে না? আমার কথাটা কি বোঝা গেছে যে কোথায় হবে না? একটু আমাকে জানালেই খুশি হব। আর একটু বন্ধুদেরকে আজকের ক্লাসটি শেয়ার দেন, সব বন্ধুদেরকে। আপনাদের যারা প্লিজ দয়া করে, আমি তো আপনাদের এই বিষয়গুলো নিয়ে রিকোয়েস্ট করি না, আজকে রিকোয়েস্ট করছি, আজকে সবাই ক্লাসে থাকেন, ক্লাস করেন, বানানগুলো সম্পর্কে ক্লাস করেন। আজকে নত্ব হলো, তারপর দিন বানানের ক্লাস নিব। এবং এমন কোনো পরীক্ষা নেই যেখানে বানান নত্যবিধান থেকে প্রশ্ন আসবে না। এমন কোনো পরীক্ষা আপনি আমাকে দেখাতে পারবেন না যেখানে নত্যবিধান, সত্যবিধান এবং বানান থেকে প্রশ্ন আসবে না। তাই আজকের ক্লাসটি সবাই করুক। আমার কথা হলো যত বন্ধু আছে তোমাদের দশম শ্রেণী থেকে শুরু করে তোমাদের অ্যাডমিশন, তোমাদের জব, এখানে যারা আছো সবাই প্রত্যেকটা ফ্রেন্ডকে আজকের ক্লাসটা শেয়ার করবা, সবাই শেয়ার করবা, যত বন্ধু আছে শেয়ার করে দাও আজকের ক্লাসটি তোমাদের যা যা টাইম লাইন থেকে। ওকে, আর শেয়ার হয়ে গেলে সবাই একটু ডান লিখে দিও যে ডান, শেয়ার ডান। ওকে, আজকে আমরা ক্লাসটি করব, একটু সময় নিয়ে করব, সবাই শেয়ার দিবে, আরো বেশি বেশি দেখুক, বাংলা বর্ণমালা ছড়িয়ে যাক চারিদিকে। আসলে অনলাইন ক্লাসগুলো বাস্তব ক্লাসের মতো না, অনেক সময় বোঝা যায় না যে আমি যা বোঝালাম তা বুঝতে পেরেছে কিনা স্টুডেন্ট, সেটা অনেক সময় বোঝা যায় না। হ্যাঁ, তাহলে আমরা কখনোই মূর্ধন্যর পরে ন প্রয়োজন হলে আমরা কি দিব না, আমরা মূর্ধন্য দিব না, দন্তন্য দিব। ওকে, মাথায় রাখতে হবে শব্দগুলো। এরপরে আমরা দেখার চেষ্টা করব, সেটা হলো এই যে এই বিষয়টি আমরা একটু খেয়াল করব সবাই। আমাকে একটু শুধু শর্ট দ্রুত জানাবে, যেহেতু এটা অনলাইন ক্লাস, একটু জানাবে যে এইটার ভিতরে কোনটা মূর্ধন্য, 1 নম্বর 2 নম্বর,
এটা ক দিলাম আর এটি খ দিলাম, কোনটা মূর্ধন্য? যদি কেউ মনে করে ক নম্বর মূর্ধন্য তাহলে ক লিখবে, যদি কেউ মনে করে খ নম্বর মূর্ধন্য তাহলে খ লিখবে, দ্রুত লিখবে। এবং এটি জানার পর এখান থেকে একটা চমৎকার নিয়ম আছে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বানানের নিয়ম এখানে আছে, সেই নিয়মগুলো আমরা খুব সহজে শিখব। শুধু আমার জানা দরকার স্টুডেন্টরা জানে কি না যে এই দুইটার ভিতরে কোনটা মূর্ধন্য। জানলে এখানে একটা চমৎকার নিয়ম থাকবে যেটি আমরা শিখব। একটু দ্রুত আমাকে জানিয়ে দিবে। উজ্জ্বল চন্দ্র রয় ক দন্তন্য খ মূর্ধন্য, তানভীর বলছে ক, রিমা খাতুন বলছে এ, দোলা সরকার বলছে খ, অর্থাৎ 1-2 খেলা চলছে আর কি। অর্ণব রাকিব সানজিদা খ, সিনথিয়া সুইটি বলছে 1, তৌফিক রহমান বলছে ক, আচ্ছা, অ্যাঞ্জেল মিষ্টি খ। ওকে ওকে ওকে, অনেকেই অ্যান্সার করেছেন। এবার আমরা চলে যাই, এটার একটা চমৎকার নিয়ম আছে, সেই চমৎকার নিয়মে আমরা চলে যাব। তার আগে ক্লিয়ার করতে হবে এই যে এটি হলো দন্তন্য বাবা আর এটি হলো মূর্ধন্য। যারা জানে না ভুল অ্যান্সার করেছে তাদের সকলের জন্য, এই যে পেটে যেটা আছে এটি হবে হচ্ছে আমাদের দন্তন্য আর এটি হবে হচ্ছে আমাদের মূর্ধন্য। ওকে, অর্থাৎ নিচে যেটা আছে সেটা মূর্ধন্য। অনেকে ভুল অ্যান্সার করেছি আমরা। এইটা হবে মূর্ধন্য, এইটা হবে দন্তন্য, সবাইকে মাথায় রাখতে হবে। এইবার এখান থেকে একটা চমৎকার নিয়মে চলে যাব। চমৎকার নিয়ম আমি চাই যে আজকের ক্লাসটা সবাই প্রচুর পরিমাণে দেখুক এবং এই ক্লাসটা আজকে নত্যবিজ্ঞান সত্যবিজ্ঞান ক্লাসটা শেষ করার পর এটার উপর সবার পরীক্ষা নেব, সবার একটা অনলাইন পরীক্ষা হবে, সুতরাং সবাই দেখুক। এবং আরেকটা বিষয় বলি যে এই পরীক্ষায় মানে সবচেয়ে যারা ভালো করবে সে ভালোদের একসাথে সিরিয়াল করে রেজাল্টও দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, অর্থাৎ গ্রুপটা যেন অনেক বেশি স্ট্রং হয়। আজকের সময় এই গ্রুপটি সবাইকে একটু ইনভাইট দিবেন। 5 তারিখ পর্যন্ত ইনভাইট আছে। আর একটু ঘোষণা দিয়ে দিই, 5 তারিখের মধ্যে যে সর্বোচ্চ ইনভাইট করবে সেই সেরা 5 জনের জন্য কিন্তু 100 টাকা করে ফ্ল্যাক্সিলোড পুরস্কার আছে। আজকের সময় পেজটি যেটি আছে, আপনারা অনেকে এই পেজে যুক্ত আছেন বা অনেকে তোমরা আছো, যারা 5 তারিখের মধ্যে সর্বোচ্চ ফ্রেন্ডদের ইনভাইট দিবে, জয়েন করা না ইনভাইট দিতে পারবে, প্রথম 5 জনের জন্য আমরা কিন্তু লিস্ট করে রাখছি কে কয়টা ইনভাইট দিচ্ছে, সেরা 5 জনের জন্য কিন্তু 100 টাকা করে ফ্ল্যাক্সিলোড আছে। 5 তারিখের পর সেটি পেয়ে যাবে। সুতরাং আজকের ক্লাসে একটি ঘোষণা দিলাম, নিয়মিত ক্লাস এখানে চলবে, আমরা অংশগ্রহণ করব। ওকে, তাহলে আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে এইটা এখান থেকে আমরা একটা নিয়মে চলে যাব। এখান থেকে একটা নিয়মে চলে যাব, নিয়মে চলে যাব। নিয়মটা হলো, তাহলে আমরা শিওর, ড্যাম শিওর এখন, এটা নিয়ে কারো দ্বিধাদ্বন্দ্ব নেই, এটা অবশ্যই কি দন্তন্য। ওকে, এটি অবশ্যই কি দন্তন্য। আর নিচে বসলে কি মূর্ধন্য, মাথায় রাখতে হবে। এবং এটা দিয়ে আমরা একটা চমৎকার নিয়মে চলে যাই, সেটি হলো পূর্ব অপর পরা। সবাই একটু লক্ষ্য করি যে এই শব্দটা নিজে কিন্তু দন্তন্য, কিন্তু এই শব্দটার সাথে শুধুমাত্র মনে রাখতে হবে পূর্ব অপর পরা, এটি যদি যুক্ত হয়, শুধুমাত্র স্টুডেন্টকে মনে রাখতে হবে এই 4টি শব্দ যদি যুক্ত হয় তাহলে এই যে এটি দন্তন্য রয়েছে এটি মূর্ধন্য হয়ে যাবে। সুতরাং যত মজাদার মজাদার বানান আছে এবং আমাদের পরীক্ষায় আসে সেগুলো আমরা যেন পারি সেটা মনে রাখতে হবে। যেমন আমি অপর এই শব্দটির সাথে এবার আমি অন্য শব্দটি যুক্ত করে দিলাম। আমি যেহেতু বলেছি নিয়মটা কি, যে অপর এই শব্দটা যদি অন্যর সাথে যুক্ত হয়ে যায় তাহলে সেটা মূর্ধন্য হয়ে যায়। তাই অপরের সাথে যখন অন্য যুক্ত করব, অর্থাৎ অপরের সাথে যখন যুক্ত করি শব্দটা কি হয়ে যায়, অপরাহ্ন হয়ে যায়। তাহলে অপরাহ্ন বানান লেখার সময় আমরা এই যে এটা এইভাবে দিব, নিচে দিব, কারণ নিয়মটা কি শিখলাম, এই কয়েকটা শব্দ শুধু অন্যর সাথে যুক্ত হলে মূর্ধন্য হয়ে যায়। তাহলে পূর্বটা যুক্ত হলেও নিশ্চয়ই একই ঘটনা ঘটাবে, পূর্বটা যুক্ত হলেও একই ঘটনা ঘটাবে, পূর্বাহ্ন। ওকে, পরাহ্ন, অপরাহ্ন, প্রাহ্ন, সবগুলো একই ঘটনা ঘটাবে। কিন্তু মাথায় রাখতে হবে এই যে অপরাহ্ন, পূর্বাহ্ন, প্রাহ্ন বানানগুলো যেমন পারবো, তাহলে আমাকে মূর্ধন্য বানানো পারতে হবে। মূর্ধন্য বানানে আমি নিচে দিব না, উপরে দিব। কেন দিব? কারণ মধ্যযোগ অন্ন, এইখানে মধ্যযোগ অন্ন করলে আমি বলিনি সেটা মূর্ধন্য হবে। শুধুমাত্র পরা, অপর, পূর্ব, প্র, এই কয়টা শব্দ মনে রাখতে হবে। প্র, পূর্ব, অপর, পরা, এটি মনে রাখতে হবে। এটি
বানানোর সময় যদি যুক্ত থাকে প্রথম অংশে এই যে অপরাহ্ন, পূর্বাহ্ন, পরাহ্ন, হ্যাঁ, প্রাহ্ন, এগুলো যখন হবে তখনই শুধুমাত্র আমার মূর্ধন্য হবে। কিন্তু আমি মূর্ধন্য লিখি এখানে দন্তন্য দিয়ে করতে হবে। আমি যদি সায়াহ্ন লিখি তাহলে কি করতে হবে? উপরে দন্তন্য দিয়ে করতে হবে, কারণ এই যে সায় কথাটা এর মধ্যে নেই। তাহলে আমরা মাথায় কি রাখবো? প্র, পূর্ব, অপর, পরা, এগুলো যদি অন্যের সাথে যুক্ত হয় তাহলে সেটি বানানের ক্ষেত্রে মূর্ধন্য হবে। আর কোনটি মূর্ধন্য নিশ্চয়ই আমরা মনে রাখার চেষ্টা করব। ওকে, সবাই বুঝতে পারছে কিনা নিয়মটা? একটু আমাকে জানাও কমেন্টসে, খুব দ্রুত জানাও। হ্যাঁ, উজ্জ্বল চন্দ্র অ্যান্সার করেছে পূর্বাহ্ন, পূর্বাণ, এই যে পূর্বাণ সে উদাহরণ দিয়েছে। ও, এইটা আমি উপরে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ধন্যবাদ উজ্জ্বল চন্দ্র। আমি তো বলছি নিচে মধ্যাহ্ন হবে। হে বন্ধ হয়ে গেল কেন? একটু আমাকে জানান বিষয়টা, নিয়মটা বোধগম্য হয়েছে কিনা, এটা আমরা জানার চেষ্টা করব, জানবো। ওকে, সবাই একটু জানাবে, সবাই জানাবে, সবাই জানবে। আজকে একবারে কমেন্টসের যেন ছড়াছড়ি হয়ে যায়, কারণ আপনাদের কমেন্টসগুলোই আমার হচ্ছে শক্তি। এই জন্য সবাই একটু জানাবে, একটু জানাবে। সবাই জানাচ্ছে কিনা একটু আমাকে জানাতে হবে বিষয়গুলো। জানাইছে? বুঝতে পেরেছে? ওকে, আমরা আরো অনেক মজার নিয়মে যাব, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। এবার পরেরটাতে যাব, তারপর আরো কিছুতে যাব যেগুলোতে হয় না, এরকম কিছু বিষয়গুলোতে আমরা যাবই। আমরা খেয়াল করি এবার প্র, অপ্র, পূর্ব তো অপর হলো, প্র, পরা, পরি, নির, পরি, নির, এটা একটু খেয়াল করব। প্র, পরা, পরি, নির, এগুলো তো উপসর্গ, এগুলো উপসর্গ মাথায় রাখতে হবে। এই যে উপসর্গগুলো প্র, পরা, পরিনির, প্র, পরা, পরিনির, প্র, পরা, পরিনির, প্র, পরা, পরিনির, অর্থাৎ একটু যদি খেয়াল করি প্র, পূর্ব, অপর, মানে এর মধ্যেই কিন্তু আমরা লিঙ্ক আপে আছি। হ্যাঁ, এগুলো যদি থাকে, এরপরে যদি নয়ের প্রয়োজন হয় আমরা কি নিব? আমরা মূর্ধন্য নিব, মূর্ধন্য নিব। ঠিক আছে, যেমন আমরা যদি লিখি হচ্ছে প্রণয়, তাহলে শুরু হয়েছে প্র দিয়ে, তাই মূর্ধন্য। আমরা যদি লিখি পরিণয়, তাহলে এই যে শুরু হয়েছে পরি দিয়ে, তাই এখানে হবে মূর্ধন্য, পরিণয়। এরপর আমরা যদি লিখি নির্ণয়, নির্ণয়, নির্ণয় কথাটা শুরুতে যে উচ্চারণটা আছে সেটা কি? নির্ণয়। তাহলে আমরা প্র, পরা, পরি, নির, এই যে কথাগুলো যদি প্রথম অংশে থাকে, অর্থাৎ উপসর্গ দিয়ে শব্দটা তৈরি হয়, আমরা নয়ের প্রয়োজন হলে নির্দ্বিধায় কি নিব? মূর্ধন্য নিব। খুবই সহজ নিয়ম, খুবই সহজ নিয়ম। প্র, পরা, পরিনির, এরপরে নয়ের প্রয়োজন হলে পরিণয় লিখি, নির্ণয় লিখি, প্রণয় লিখি। হ্যাঁ, আমরা সব সময় মূর্ধন্যটা নিব। এইবার খুবই ইম্পর্টেন্ট গোসের ব্যাপার, আমরা খুব মনোযোগ দিয়ে এই দুইটা বিষয় দেখব। এখানে হবে দেখাবো, ওই পাশে হবে না দেখাবো। হ্যাঁ, এটি যারা সায়েন্সের স্টুডেন্ট আমরা সবাই জানি আয়ন বানানটি কিন্তু দন্তান্ন। এটি খুবই সহজ নিয়ম, আমরা সবাই জানি। কিন্তু এইটি যেহেতু জানি, এর পরে একটা নিয়ম থাকবে, যে নিয়ম নিয়ে আমরা গবেষণা করব, জানবো এবং সেই শব্দগুলোর সাথে প্রচুর পরিমাণে পরিচিত হব, এবং আমাদের পরীক্ষায় এগুলো এই নিয়মটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন। সূর্য, গৃহ, অগ্র, রবীন্দ্র। হ্যাঁ, সবাই খেয়াল করি, আয়ন বানানটা কিন্তু সায়েন্সের যারা স্টুডেন্ট আমরা সবাই জানি আয়ন বানানটি কিন্তু কি? দন্তন্য। কিন্তু রাম, চন্দ্র, সূর্য, গৃহ, অগ্র, রবীন্দ্র এগুলো যখনই এর সাথে যুক্ত হয়ে যাবে তখন সে কি বানাবে? মূর্ধন্য বানাবে। আমরা মাথায় রাখবো অবশ্যই রাম যোগ আয়ন, রাম যোগ আয়ন, এটি দন্তন্য, কিন্তু হয়ে যাবে হচ্ছে রামায়ণ, এটি মূর্ধন্য হয়ে যাবে। আমি যদি বলি গৃহ যোগ আয়ন, গৃহায়ন, তেমনি রবীন্দ্র যোগ আয়ন, রবীন্দ্রায়ন, রবীন্দ্রায়ন। ওকে, তাহলে আয়ন শব্দটি মাথায় রাখতে হবে, ও নিজে দন্তন্য, কিন্তু সাথে আমরা যেটা মনে রাখবো রাম, চন্দ্র, সূর্য, গৃহ, অগ্র, রবীন্দ্র এগুলো যখনই আয়নের সাথে যুক্ত হবে তখন ও হয়ে যাবে হচ্ছে মূর্ধন্য। কথা ক্লিয়ার? তখন কি হয়ে যাবে? তখন আমাদের মূর্ধন্য হয়ে যাবে। এখন এই যে আমরা বানানগুলো লিখবো রবীন্দ্রায়ন, গৃহায়ন, অগ্রায়ন, হ্যাঁ, এই যে এই শব্দগুলো আমরা যদি সূর্যায়ন, সূর্য লিখেছে নিশ্চয়ই, হ্যাঁ, সূর্যায়ন, চন্দ্রায়ন, আমরা যখন লিখছি মূর্ধন্য দিচ্ছি,
কিন্তু আমাদের পরীক্ষায় আসা কিছু শব্দ এটা আমরা অন্য জায়গা থেকে পড়েও এটা করতে পারি, অথবা কিছু শব্দ মনেও রাখতে পারি। সেটি হলো সমাসবদ্ধ শব্দ। সমাসবদ্ধ শব্দে আমি মূর্ধন্য হবে না, মনে রাখতে হবে। এই যে এই শব্দগুলো রিলেটেড এরকম অনেক শব্দ আমরা পাবো, দেখতে কাছাকাছি একই রকম, কিন্তু শব্দগুলো সমাসবদ্ধ হলে, কি বদ্ধ হলে? সমাসবদ্ধ শব্দ হলে মূর্ধন্য হবে না। ওকে, তাহলে এই যে সমাসবদ্ধ শব্দটা কি? সমাসবদ্ধ মানে শব্দ মানে সমাস শব্দ আর কি, যেটা সমাস হয়, সমাস দিয়ে তোমরা ভাঙতে পারো সেটি। এই শব্দগুলো দেখবা যে আসছে, যেমন ধরো ত্রিনয়ন। দেখো তো, ত্রিনয়ন শব্দটাতে নিয়ম অনুসারে মূর্ধন্য হওয়ার কথা ছিল, হয়েছে? হয়নি। ত্রিনয়ন, তারপরে দুর্নীতি, তারপরে পরনিন্দা, এগুলো হওয়ার কথা ছিল, সবই মূর্ধন্য, হচ্ছে না। ত্রিহায়ন, দুর্নীতি, পরনিন্দা, দুর্নাম, হ্যাঁ, এই যে দুর্নাম, এখানে রেদ দিয়েছি কিন্তু মূর্ধন্য হয়নি। কেন এগুলোতে হচ্ছে না? মাথায় রাখতে হবে সমাসবদ্ধ শব্দ, অর্থাৎ নিচের কোনটিতে মূর্ধন্য হবে না বা নিচের কোনটিতে মূর্ধন্য হবে, এই শব্দের ক্ষেত্রে যে 4টি অপশন থাকবে, 4টি অপশনের ভিতরে দেখবে যে একটিতে মূর্ধন্য হচ্ছে না, নিয়ম আছে তাও হচ্ছে না। খেয়াল করতে হবে এই শব্দটা সমাস দিয়ে ভাঙা যায় কিনা, বিষয়টা বোধগম্য হয়েছে কিনা। এরকম অনেক 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 লেখা যায়, শ্রীমান, পরান্ন, নিরন্ন, হ্যাঁ, অনেক 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 লেখা যেতে পারে। শ্রীমান লেখা যেতে পারে, পরান্ন লেখা যেতে পারে, ঠিক আছে। এগুলো এই যে সমাস দিয়ে ভাঙা যাচ্ছে, তাই এগুলো হবে না। একটু আমাকে জানাতে হবে, সবার। হ্যাঁ, এই যে একজন বৃষ্টিকুণ্ড লিখেছে সর্বনাম। সর্বনাম নিয়ম আছে কিন্তু তাও হচ্ছে না। ওকে, আশা করি এই নিয়মটা সবার বোঝা গেছে। সুতরাং আমরা যেন অবশ্যই মাথায় রাখি যে কোনগুলোতে হবে না, পরীক্ষায় আসে, এটা আসে। অগ্রনায়ক, হ্যাঁ, অগ্রনায়ক, এই যে নায়ক বানান, তাও এটা মূর্ধন্য হচ্ছে না। অগ্রনায়ক কেন? সমাসবদ্ধ শব্দ। আমরা একটু এই নিয়মটা মাথায় রাখবো। এইবার খুব চট করে একটা বিষয় আমি দেখানোর চেষ্টা করব, এবং এটি দেখালে পরে খুব সহজেই আমাদের মূর্ধন্য ব্যবহারের নিয়মটা একেবারে পরিষ্কার এবং শেষ হয়ে যাবে। সত্যবিধানের নিয়মের ক্ষেত্রে অনেক জটিলতা বেশি নাই, 4-5টা নিয়ম দেখাই দিলেই হয়। এখন আমাদের তো পরীক্ষায় নিচের কোনটি স্বাভাবিকভাবে মূর্ধন্য হয় এই সংক্রান্ত একটা প্রশ্ন আছে, এবং আমরা সবাই জানি আমাদের বোর্ড ব্যাকরণে একটি সুন্দর কবিতা দেওয়া আছে, চাণক্য মাণিক্য বাণিজ্য লবণ বিনা কঙ্কন কণিকা। এই যে এই কবিতাটিতে সুন্দর করে কোনগুলো স্বাভাবিকভাবেই মূর্ধন্য হয়, এই যে লবণে স্বাভাবিকভাবে মূর্ধন্য হয়, এটা আমরা সবাই একটু নিজ তাগিদে নিজ দায়িত্বে ভাই করে নিব। ওকে, নিজ তাগিদে নিজ দায়িত্বে করে নিব যে এগুলো স্বাভাবিকভাবে মূর্ধন্য হয়। এখন আমি চট করে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, সবাই মনোযোগ দিয়ে একটু দেখব। পুরো নিয়মগুলোকে যদি একটু সামারাইজ করি, যেগুলো হবে না মাথায় রাখতে হবে, এগুলো সমাসবদ্ধ শব্দ, এগুলো হবে না। এটা বিদেশি শব্দ হবে না, এটি তদ্ভব শব্দ হবে না। আমরা যখন কর্ণ লিখবো তখন এখানে ভাই মূর্ধন্য হবে, নিয়ম অনুসারে হবে। কান তদ্ভব শব্দ এখানে হবে না, মনে রাখতে হবে এগুলো। এখন এই যে রি, র, এই যে মূর্ধন্য সম, ঠিক একইভাবে রিকার, রেফ বা রফলা যদি দেই, এইগুলো যদি দেই, অথবা এখানে আরও একটা শব্দ দিলাম, এই যে খিও, এই শব্দটা দিই। একটু খুব সামারাইজ করে দিচ্ছি। হুট করে 4টা অপশনের ভিতরে আমরা খুব সহজ করে কিভাবে মূর্ধন্যটার প্রপার ইউজ করতে পারবো সেটা একটু দেখার চেষ্টা করব। এগুলোর পরে যদি সামারাইজ করে, এখানে কি পেলাম? স্বরবর্ণ পেলাম। এখানে কি পেলাম? ক বর্গ পেলাম। এখানে কি পেলাম? প বর্গ পেলাম। এখানে কি পেলাম? ক বর্গ পেলাম। এরপরে কি পেলাম আমরা? হ, অন্তস্থ, ল, অনুস্বর। খুব সামারাইজ, একদম ছোট্ট করে সামারাইজ করে দিলাম। এরপরে আমাদের মূর্ধন্য আমরা প্রয়োগ করব। এইটা একেবারে শর্ট করে সামারাইজ করব। অর্থাৎ এই যে এইখানে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, রি, রেফ, রি, র, মূর্ধন্য স,
রিকার রেফ রফলা যুক্তক্ষ, এরপরে যদি আপনার স্বরবর্ণ আসে, কবর্গ আসে, পবর্গ আসে, এই বর্ণগুলো আসে, তাহলে আমি মূর্ধন্য ব্যবহার করব। কেন ব্যবহার করব? দেখেন এই যে পরাগায়ন, এই শব্দটি আমি মূর্ধন্য নিচ্ছি। কেন নিচ্ছি? একটু এটার সাথে মিলাইলেই খুব সহজে কিন্তু এটা করা যায়। এই যে পরাগায়ন শব্দটিতে মূর্ধন্য হয়েছে, কেন হয়েছে একটু খেয়াল করি। এই যে র আছে, এরপরে আমি বলেছি যে যদি স্বরবর্ণ থাকে, এই যে আকার স্বরবর্ণ আছে, কবর্গ থাকে, এই যে কবর্গ আছে, এই যে স্বরবর্ণ আছে, এরপর এই যে উন্তস্থ আছে। দেখেন এই কটা বর্ণ যদি মিলে যায়, অর্থাৎ এই যে এরপর যদি এই বর্ণগুলো থাকে, তাহলে আমার মূর্ধন্য হয়। তাহলে এখানে পরাগায়ন শব্দটিতে দেখেন রয়েছে, তারপরে স্বরবর্ণ গ, এই যে কবর্গ, স্বরবর্ণ, উন্তস্থ, এই যে উন্তস্থ আছে, তাই মূর্ধন্য হয়েছে। কিন্তু আপনি খেয়াল করেন পলায়ন শব্দটিতে আমি দন্তন্য ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি? এখানে তো বলতে পারেন ল আছে, আকার আছে, উন্তস্থ আছে। কেন হলো? কারণ এটি তো নাই, প্রথমে এটি থাকতে হবে, এটির পরে এগুলো থাকা যাবে, তাহলে মূর্ধন্য হবে। কিন্তু দেখেন পলায়ন শব্দটিতে কিন্তু এইটার একটাও নাই। ল আছে, উন্তস্থ আছে, অর্থাৎ এগুলো আছে, এগুলো থাকলে হবে না, এগুলো আগে থাকতে হবে, তারপরে এগুলো থাকলে হবে। পলায়ন শব্দটিতে দেখেন এই কয়টা বর্ণের কিন্তু কিচ্ছু নাই, সুতরাং তখন এগুলোর আর ভ্যালু নেই। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই বর্ণগুলো থাকার পর এই বর্ণ থাকলে মূর্ধন্য হবে, ভ্যালু আছে। কিন্তু এটি না থাকলে, শুধু এটি থাকলে আপনি মূর্ধন্য দিবেন না। এই যে এই বর্ণগুলো শুধু থাকলে মূর্ধন্য দিবেন না, এটির পরে থাকলে দিবেন। ওকে, এটা খুব সামারাইজ করে আমি দেওয়ার চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছে। আমরা এবার সত্যবিধানের কয়েকটা নিয়ম জরুরি ভিত্তিতে। আচ্ছা, আমার সাথে যুক্ত আছে আমাদের কোচি করে চমৎকার ক্লাস লিখেছেন যিনি, আমার খুব কাছের, আমাদের বাংলাদেশের একজন খুব বড় মাপের একজন শিক্ষক, উনি ঢাকার আর কি, আমিনুল ইসলাম মিলন। যদিও আজকে আমাদের মিলন নামক কোনো কিছু পড়ানো হচ্ছে না, সন্ধি বা সমাস পড়ানো হচ্ছে না। আপনারা জানেন সন্ধি অর্থ মিলন, সমাস অর্থ মিলন। সেই আমিনুল ইসলাম মিলন ভাই আপনাকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আপনাকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আর উনি খুব বড় মাপের একজন শিক্ষক, উনি আমার সাথে আছেন। এতে যখন শিক্ষকরা থাকে তখন একটু ভয় লাগে না মিলন ভাই? তো অনেক ধন্যবাদ, আপনি আমাকে কমেন্টস করেছেন। মিলন ভাই ঢাকার যে কয়েকজন স্বনামধন্য শিক্ষক আছে তাদের মধ্যে উনি অন্যতম। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লাস নত্যবিধানের। এবার আমরা একটু সত্যবিধানে যাব। তার মানে নত্যবিধান অনেক পড়লাম, পড়ার পরে মনে হয় কিছু নাই, কিছু থাকবে। আপনার ক্লাসগুলো কয়েকবার দেখবেন, একবার দেখে নেবেন, তারপর নিয়মগুলো একবার নিজের ভিতরে ইয়ে করবেন, হয়ে যাবে। আর আমি আমাদের পেজগুলোতে নত্য সত্য চমৎকার করে, সুন্দর করে, মচৎকার করে নোটগুলো দেওয়ার চেষ্টা করব। আর বেশিক্ষণ লাগবে না, নত্যবিধান যেহেতু পড়ে ফেলেছি, তাই সত্যবিধানের জন্য আর বেশিক্ষণ সময় দিতে হবে না ইনশাল্লাহ। তাহলে আমরা সত্যবিধানটা শেষ করা যাক। অনেকে ঘন্টার পর ঘন্টা এমবিতে থাকতে পারি, কিন্তু ঘন্টার পর ঘন্টা ক্লাসে থাকতে পারি না। এটা আমাদের একটি রোগ, মনুষ্য জাতির রোগ। কেননা ফেসবুকে অনেকক্ষণ নাকি থাকা যায়, তাই ক্লাসে কি এতক্ষণ থাকা যায়? কিন্তু ফেসবুকে কিন্তু অনেকক্ষণ থাকা যায়, জিনিসটা একই। এটা হচ্ছে আগ্রহের ব্যাপার। তো সত্যবিধানটা আমরা খুব দ্রুতই শেষ করে দিব। সত্যবিধানের ক্ষেত্রে আমি অনেক বড় কিছু পড়াবো না, সহজ করে এই যে যা ছিল র মূর্ধন্য স, রিকার মূর্ধন্য শব্দ দরকার নাই, রি র রেফ রফলা। খেয়াল করবেন এইগুলোর পরে তৎসম শব্দে কি হবে? মূর্ধন্য স হবে। কি হবে? মূর্ধন্য স হবে। একইভাবে সহজ করে, একইভাবে ট বর্গ হলে বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 10 মিনিট লাগবে, শেষ করে দিব। ট বর্গ হলে ট বর্গের সাথে যুক্ত বর্ণরূপে একই ঘটনা, কি হবে? মূর্ধন্য স হবে। এই নিয়মটা আমরা র এর ক্ষেত্রে পড়েছি, এখানেও পড়ছি, কিন্তু এখানে সুন্দর করে ওই যে আমিনুল ভাই যে বলছে কচি করে একটা জিনিস মনে রাখতে হবে, সুন্দর করে কচি করে একটা জিনিস মনে রাখতে হবে। এই যে রিকার রেফ রফলা ট বর্গর সাথে যখন যুক্ত হবে তখন মূর্ধন্য স হবে, এটা আমরা জানি। যেমন উদাহরণ লিখছি ঋষি, মূর্ধন্য স হলো। আমরা লিখছি ঋষি, মূর্ধন্য স হলো। আমরা লিখছি কৃষাণ, মূর্ধন্য স হলো। আমরা লিখছি কৃষক, মূর্ধন্য স হলো। ওকে, এরকম আমরা আমরা লিখবো কষ্ট, আমরা লিখবো নষ্ট, আমরা লিখবো পথভ্রষ্ট, সবই কি হবে? মূর্ধন্য স হবে। প্রকোষ্ঠ, সব কি লিখবো? মূর্ধন্য স লিখবো, কোনো সমস্যা নেই। জাস্ট 3-4টা নিয়ম কিন্তু একসাথে এখানে হয়ে যাচ্ছে। এরপরে আর 2টা নিয়ম সত্যবিধানের হলেই শেষ।
আমরা মাথায় রাখবো এই বর্ণগুলো বা ট বর্গের সাথে যুক্ত হলে নত্যবিধানের মতোই এখানে স হচ্ছে ঋষি, কৃষাণ, কৃষক, তৃষ্ণা, কষ্ট, প্রকোষ্ঠ, প্রতকোষ্ঠ যা লিখি সবগুলোতে এখানে ট বর্গ তাই মূর্ধন্য ষ হয়েছে, এখানে রিকার তাই মূর্ধন্য ষ হয়েছে, এখানে রি তাই মূর্ধন্য ষ হয়েছে, এখানে আমি বর্ষা লিখলে মূর্ধন্য ষ হবে কেন হবে, এখানে র আছে, বর্ষা লিখলে মূর্ধন্য ষ হবে কেন হবে, এখানে রেফ আছে। তাহলে পারে আমরা এই বর্ণগুলো বা এই যে ট বর্গের পরে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করছি, এই নিয়মটা আমাদের সকলের জানা আছে, কিন্তু আমাদেরকে খুব মনোযোগ দিয়ে একটা জিনিস এইবার দেখতে হবে, সেটি হলো আমি পূর্বেই বলেছি বাবা যে শব্দটি যদি মানে তৎসমের বাইরে হয়, তৎসম ব্যতীত হয়, তাহলে দেখেন তৎসমের বাইরে অন্য শব্দগুলো চেনা কি অত্যন্ত জরুরি। আমরা অনেক সময় দোকানে লেখা দেখি ফটোস্ট্যাট, ফটোস্ট্যাট, হ্যাঁ এই যে দেখেন ট বর্গের সাথে মূর্ধন্য ষ দিয়ে রাখছে, ফটোকপির দোকানে অনেক জায়গায় কিন্তু ফটোস্ট্যাট লেখা থাকে, বাট দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। দেখবেন যে স্টেশন লেখা থাকে, স্টেশন লেখা থাকে, অ্যাবসলিউটলি রং। কেন রং? এখানে তো ট বর্গ ছিল ভাইয়া, এখানে তো ট বর্গ ছিল ভাইয়া। আবার স্টেশনের ভিতরে ঢুকে লিখবেন, দেখবেন লেখা আছে মাস্টার, মাস্টার, স্টেশন মাস্টার। আবার অনেক পোস্ট অফিসের সিটি পোস্ট, এখন আপনারা অবশ্য যান না, পোস্ট অফিসের চিঠি পোস্ট করতে গেছেন, এখানে দেখবেন যে মূর্ধন্য ষ আছে, কিন্তু মাথায় রাখতে হবে এই নিয়মগুলো কোত্থেকে আসলো, কারণ এই যে ট বর্গের সাথে যুক্ত বর্ণ রূপে লিখে দিচ্ছে। অনেকে স্টার লেখেন এই যে মূর্ধন্য ষ দিয়ে, স্টার, স্টোর, অনেক জায়গায় লেখা দেখেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যেমন নিয়ম পড়েছেন মূর্ধন্য ষ হবে, তেমন আপনাকে নিয়ম পড়তে হবে যে এখানে বিদেশি শব্দ হলে বা অন্য শব্দ হলে আপনার মূর্ধন্য ষ হবে না। এই যে ফটোস্ট্যাট, স্টেশন, পোস্ট, মাস্টার, স্টার এগুলো সবই তো বাবা বিদেশি শব্দ, আমরা সবাই জানি। কিন্তু সুতরাং বিদেশি শব্দ হলে যতই ট বর্গ থাকুক, রেফ থাকুক, রিকার থাকুক, এখানে কোনো নিয়মই ফলো করা হবে না। এটা একটু মাথায় রাখতে হবে। এই যে কিছুদিন আগেই আমি নিউ মার্কেটে একটা কাজ করছিলাম ডিজাইনের জন্য, সেখানে এক লোক এইভাবে লিখে নিয়ে যাচ্ছে স্টার ফিশ ফিট, মাছের ডাক্তার বেটা। তো আমি পাশে বসে আছি, আমি একটা বাংলা টিচার, পাশে বসে আছি এইভাবে। তাকে আমি বললাম যে ভাই আপনার স্টার বানানটা তো ভুল হলো, স্টার ফিশ ফিট, এখানে স্টার বানানটা ভুল হয়েছে। এখন সে আমারে বলতেছে আপনি জানেন না শিক্ষিত মানুষ এই যে ট বর্গের সাথে যুক্ত বর্ণরূপে মূর্ধন্য ষ হয়। আমি বললাম আপনিও হয়তো বা জানেন না বিদেশি শব্দে মূর্ধন্য ষ প্রযোজ্য নয়। ওকে, তাহলে আমরা শুধু মনে রাখবো রি, রি, র, রি, র, রিকার, রেফ, রফলা অথবা ট বর্গের সাথে যুক্ত হলে মূর্ধন্য ষ হবে। শুধুমাত্র বিদেশি বা তদ্ভব বা দেশি শব্দগুলো একটু মাথায় রাখতে হবে, সেগুলো হবে না। এইবার সত্যবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, যেটি নিয়ে পরীক্ষায় প্রচুর পরিমাণে আপনাদের ঝালেমা হয় এবং সেই বানানটাই আমি ঠিক করার চেষ্টা করব। একটু যে কয়জন আছেন মনোযোগ দিবেন, সত্যবিধানের সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়মটা হলো এটি। যেই বানানগুলো আপনাদের আসে সেই বানানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম এটি। খুব সিম্পলি মনে রাখেন, অনেক 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 বানান আপনার ইজি হয়ে যাবে। দেখেন বিষয়টা হলো অ আর আ, আর বিষয়টা হলো অন্য স্বরবর্ণ। একটু 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 সবাই একটু একটু দেখেন, খেয়াল করেন, এটি কিন্তু আপনার অনেক বানান নিয়ম ঠিক করে দিবে, অনেক ইজি করে দিবে। হ্যাঁ, আমরা অনেক সময় দেখেন আবিষ্কার, বহিষ্কার, নমস্কার, পুরস্কার, তিরস্কার, কল্যাণী, আশু, কল্যাণী, এসু, নিস্তব্ধ, স্তব্ধ, স্তব্ধ, অস্তব্ধ, স্তব্ধ, স্তব্ধ, নিস্তেজ, নিস্তেজ, নিস্তার, 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 বিস্তার, বহু বানান লিখতে গিয়ে খুবই খটকা খেয়ে যায়। পরিষ্কার, আবিষ্কার লিখতে গিয়ে, পুরস্কার বানান লিখতে গিয়ে খটকা খেয়ে যায়। আমরা একটু কঠিন বানান শ্রদ্ধা তিস্পদ, দাসু, শ্রদ্ধা তিস্পদ, দেশু লিখতে গিয়ে এত কঠিন কঠিন বানান খুব খটকা লেগে যায় বানানগুলোতে। কোনো খটকা লাগবে না, কোনো সমস্যা নেই, একটু খেয়াল করেন সবাই। এই যে দেখেন অ আ, আপনি যদি দেখেন যে একটা জায়গায় স দরকার, স স স দরকার, এই যে স দরকার, সে স এর আগের অংশটিতে অ আ স্বরবর্ণটি আছে, তখন আপনি এখানে দিবেন হচ্ছে দন্তস্ব, দন্তস্ব। আর অ আ নেই, এর বাইরে অন্য স্বরবর্ণ আছে, আপনি ব্যবহার করেন হচ্ছে মূর্ধন্য ষ। দেখেন কত কত বানান নিয়ে আমরা বিভ্রান্তিতে পড়ি। দেখেন আমি আবিষ্কার লিখতে চাচ্ছি,
আবিষ্কার, একটু লক্ষ্য করেন তো ভাই, আবিষ্কার, এখন শয়ের দরকার না, তাহলে আমাকে দেখতে হবে যেখানে আমার শয়ের দরকার তার আগের অংশে কোন স্বরবর্ণটি উচ্চারণ দিচ্ছে। আবি, খেয়াল করতে হবে এখানে ই স্বরবর্ণটি চলে আসছে। তাহলে আমি বলেছি অন্য স্বরবর্ণ কি বাদ দিয়ে, অ আ বাদ দিয়ে, অন্য স্বরবর্ণ হলে মূর্ধন্য ষ, তাই আমি এখানে দিছি হচ্ছে মূর্ধন্য ষ, আবিষ্কার। কিন্তু আপনি খেয়াল করতে হবে, আমি যখন লিখছি পুরস্কার, পুরস্কার, এখন স দরকার, এখানে পুর, র এর সাথে দেখেন কিন্তু একটা অ আছে, এই জন্য আমি এখানে দিচ্ছি হচ্ছে মূর্ধন্য ষ। তাহলে যখন আমি পরিষ্কার লিখবো তখন আমি এখানে কি দিব, মূর্ধন্য ষ দিব। কেন দিচ্ছি মূর্ধন্য ষ? এই যে দেখেন পরি, পরি, হ্যাঁ পরি, এই জন্য আমার এখানে মূর্ধন্য ষ হয়েছে। এখন আমি এই বানানটা লিখতে চাই শ্রদ্ধা, শ্রদ্ধা স্পদ লিখতে চাই। শ্রদ্ধা স্পদ বানানটা কঠিন মনে হচ্ছে, কেন কঠিন হবে আপনার কাছে? শ্রদ্ধা স্পদ, এখানে আকার আছে না বাবা, এখানে আকার আছে, এই যে দন্তস্ব, শ্রদ্ধা স্পদ, শ্রদ্ধা স্পদ। এখন আমি তিরস্কার লিখতে চাই, তির, এখানে র আছে, তাহলে আমি এখানে কি দিব, দন্তস্ব দিব। কেন এখানে দন্তস্ব দিলাম? তির, র এর সাথে অ আছে। দেখবেন আমাদের পরীক্ষায় আসে একটা বানান, এই শ্রদ্ধার্থী স্পদ, বুঝতে পারছেন তো কেন দন্তস্ব হলো? কারণ এখানে আকার আছে। আমরা যখন লিখি ভবিষ্যৎ আমরা মূর্ধন্য ষ দিই, কেন দিই ভাই? এই যে ভবি, ভবি, এই যে স, ওকে। আমরা অনুষ্ঠান লিখবো, অনুষ্ঠানে আপনি কেন মূর্ধন্য ষ দিবেন? অনুষ্ঠান কেন দিলেন? এই যে অনু, এরপর কি এটা উ আছে না? প্রতিষ্ঠান বানান লিখছি, আমি কেন মূর্ধন্য ষ দিই? দেখেন প্রতিষ্ঠান, কেন মূর্ধন্য ষ দিলাম? ঠ তো আছে, তার আগে যে প্রতি ই আছে, ওকে। এখন আমাদের পরীক্ষায় বানান আসলে আমরা প্রায় কনফিউজড হই। দেখেন কল্যাণী এ, কল্যাণী এ সু, আর কল্যাণী, হ্যাঁ ঠিক আছে, কল্যাণী এসু, কল্যাণী আশু দিয়ে আমরা খুবই বিভ্রান্ত, একবারে ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো। আমি আপনাকে বলেছি কোথায় মূর্ধন্য ষ কোথায় দন্তস্ব। কল্যাণী এ, একটু লক্ষ্য করেন তো এখানে কি আসছে, এ, তাহলে এখানে শয়ের দরকার, শয়ের দরকার, তাহলে শয়ের আগে এখানে এ এসেছে অন্য স্বরবর্ণ, তাই এখানে আমি মূর্ধন্য ষ দিয়েছি। আর কল্যাণী আ, আ, এখানে আ এসেছে, এই যে আ, তাই আমি দন্তস্ব দিয়েছি। সব ক্ষেত্রেই তাই, সব ক্ষেত্রেই তাই। তার মানে আপনি যেই বানানই লেখেন, শয়ের প্রয়োজন হলে দন্তস্ব হবে না মূর্ধন্য ষ হবে। অর্থাৎ আমি আয়ুষ্মান বানান লেখার সময় আমি যে কি দিব, আমি যে মূর্ধন্য ষ দিব, এটা ডিপেন্ড করবে আয়ু। দেখেন এখানে একটা উ আসছে, অর্থাৎ যেখানে স লাগছে তার আগে যদি অ আ আসে তাহলে আপনি দেন দন্তস্ব, আর যদি অন্য স্বরবর্ণ আসে তাহলে আপনি দেন মূর্ধন্য ষ। আপনি সব বানান দেখেন সেভাবে হয়েছে। এখন আমাকে কেউ প্রশ্ন করতেই পারে এইভাবে যে ভাইয়া এই যে নিস্তেজ বা বিস্তার, হ্যাঁ, অথবা নিস্তরঙ্গ, নিস্তরঙ্গ, ঠিক আছে, নিস্তরঙ্গ, এই যে শব্দগুলো লিখছি, ভালো কথা ভাইয়া, এখানে তো একার আছে, এখানে তো হ্রস্ব একার আছে, এই যে বি, এখানে দন্তস্ব হলো কেন? আপনার নিয়ম অনুসারে বিস্তার বানানে তো, যেমন নিষ্পৃহ, নিষ্পৃহ, এখানে মূর্ধন্য ষ হয়েছে, কেন হয়েছে? হ্রস্ব একার আছে তাই হয়েছে। কিন্তু কথা হলো ভাইয়া, নিষ্প্রিয় বানানে মূর্ধন্য ষ দিয়েছি, নিয়ম হলো নি, এখানে ই আছে তাই আমি ষ নিয়েছি মূর্ধন্য ষ। তাহলে বিস্তার বানানে আমি কেন দন্তস্ব নিলাম? তাহলে নিষ্প্রিয় বানানে নিয়ম অনুসারে, অর্থাৎ কোন নিয়ম অনুসারে? এই যে হ্রস্ব ইকার আসছে তাই এরপরে মূর্ধন্য ষ হবে। কিন্তু এই যে বি, এখানে তো ই আসছে, তাহলে ওখানে কেন দন্তস্ব হলো? কিভাবে এটা আমরা ঠিক করব? মাথায় রাখতে হবে, একটু মনোযোগ দেন সবাই। এই জায়গায় মনে রাখবেন যে ত বর্গ যদি নিচে থাকে, ত বর্গ, ত বর্গ মানে তো জানেন ত থ দ ধ, এই যে দুস্থ, দুস্থ, এটা কিন্তু থ। ত বর্গ কখনোই মূর্ধন্য ষকে নেয় না। নিচে যদি ত হয়ে যায়, আগে যতই নিয়ম থাকুক, ওপরে ত বর্গ দন্তস্ব নিবে। দেখেন দন্তস্ব, দুস্থ বানানে থ আছে, দন্তস্ব নিয়েছে, বিস্তার বানানে ত আছে, দন্তস্বকে নিয়েছে। তাহলে আমরা এই নিয়মটা ফলো করব, তবে নিচের বর্ণটা ত হলে উপরে আমরা দন্তস্ব নিব। বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানান। একটু আমাকে জানাবেন। কতজন আছে বোঝা যাচ্ছে না কেন? আচ্ছা একটু আমাকে জানান। অয়ন দাস,
বলেছে বুঝতে পেরেছি, বৃষ্টিখণ্ড ক্লিয়ার ভাইয়া। ওকে, তাহলে ই উ এইগুলো আমরা অ আ হলে দন্ত স দিব, আর অন্য স্বরবর্ণ হলে আমরা কি দিব? মূর্ধন্য স দিব। কিন্তু নিচে ত বর্গ হলে এই নিয়মটা আর খাটবে না, এটি মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা যদি অনুষদ বানান লিখি তাহলে মনে রাখতে হবে এখানে মূর্ধন্য স দিয়ে করতে হবে। আমরা যদি প্রতিষেধক লিখি অবশ্যই কি হবে? এখানে মূর্ধন্য স দিয়ে করতে হবে। কেন করতে হবে? এই যে একার, এই যে রস্বইকার, এই যে অনু, ঠিক আছে, খেয়াল করবেন। তারপরে আমরা যদি পরিষেবা লিখি, পরিষেবা মূর্ধন্য স দিয়ে লিখতে হবে। হ্যাঁ, এই যে একার আছে, অন্য স্বরবর্ণ ইউজ করলেই আমরা মূর্ধন্য স ব্যবহার করব। এটা একটু মাথায় রাখতে হবে। আজকের একেবারে শেষ নিয়ম, শেষ যে নিয়ম, কোন শব্দে যদি দেখেন সাত আছে, খুব সংক্ষেপে করে দিচ্ছি, কোন শব্দে সাত আছে, সাত উচ্চারণটা সাত, তাহলে সেখানে মূর্ধন্য স দিবেন না। সাত থাকলে মূর্ধন্য স হবে না, ক্রস হবে না। অগ্নিস্বাদ, ধূলিস্বাদ, ভূমিস্বাদ, আত্মস্বাদ, ঠিক আছে, আত্মস্বাদ, ধূলিস্বাদ, ভূমিস্বাদ, লাস্টে সাত উচ্চারণ থাকলে সেখানে মূর্ধন্য স হবে না। খুব সংক্ষেপে বলে দিলাম। বাংলা ক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু কখনো মূর্ধন্য স দেওয়া যাবে না। কিসের ক্ষেত্রে দেওয়া যাবে না? এই যে ক্রিয়ার ক্ষেত্রে দিবেন না। আসবেন, বসবেন, ঠিক আছে, এই যে সয়ের দরকার কখনো দিবেন না। ক্রিয়া হলে কখনো মূর্ধন্য স দিবেন না। সাত হলে যেমন দিবেন না, বাংলা ক্রিয়ার ক্ষেত্রে মূর্ধন্য স দিবেন না। ওকে, একেবারে আজকের শেষ লাইন, শেষ পড়া, শেষ অংশ, সেটি হলো স্বাভাবিকভাবে। স্বাভাবিকভাবে মূর্ধন্য স। কিছু শব্দ আছে স্বাভাবিকভাবে মূর্ধন্য স হয় এবং পরীক্ষায় এটি খুবই বেশি প্রকারের আসে, এবং এই শব্দগুলো আমরা যদি কিছু শব্দ মনে রাখি তাহলেই হবে। স্বাভাবিকভাবে মূর্ধন্য স কিন্তু মূর্ধন্য স নিয়ম। ওকে, যেমন আমাদের পরীক্ষায় কিন্তু দেখবেন আসে আষাঢ়, আষাঢ়, এরপরে উষা, হ্যাঁ, এরপর মানুষ, এরপরে ভাষা, এই যে এগুলো স্বাভাবিক, এগুলো কোনো নিয়ম মানবে না। হ্যাঁ, আষাঢ়, আষাঢ় বানান ভুল হয়েছে রে, আষাঢ়, উষা, মানুষ, ভাষা, হ্যাঁ, তারপরে সরিষা, ঠিক আছে, এই যে পাষাণ, এই যে শব্দগুলো স্বাভাবিকভাবেই মূর্ধন্য স হয়েছে। স্বাভাবিকভাবে মূর্ধন্য স হয়েছে এমন শব্দ খুব একটা বেশি নাই। আষাঢ়, উষা, মানুষ, ভাষা, সরিষা, পাষাণ, এগুলো স্বাভাবিকভাবে হয়েছে। স্বাভাবিকভাবে অনেক বইতে অনেক শব্দ পাওয়া যায়। বুড়া 5-6টা শব্দ মনে রাখলেই আপনাদের কিন্তু হয়ে যাবে। ওকে, তো আশা করি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে, যেমন পোষ, ঔষধ, এই কয়টাই শব্দ দেখবেন ঘুরে ফিরে এসেছে। ঔষধ, ঔষধ, এই কয়টা শব্দ জাস্ট একটু মনে রাখবেন। বেসিক্যালি পরীক্ষায় আসছে ভাষা, বেসিক্যালি পরীক্ষায় আসছে ঔষধ, পোষ, আষাঢ়, সরিষা, এগুলোর মধ্যেই। হ্যাঁ, এই হচ্ছে স্বাভাবিকভাবে মূর্ধন্য স। তো সবাই এই যে অধ্যায়টির নোট আমি খুব দ্রুতই প্রদান করব। তো এই হচ্ছে, আপনারা মোটামুটি মনে রাখার চেষ্টা করবেন। সবাই আমাকে একটু জানাবেন যে আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা। আমি বিদায় দিব এখনই। হ্যাঁ, এখনই বিদায় নিব আপনাদের কাছ থেকে। শুধু আমাকে জানান, এবং আপনাদের লাস্ট যে ঘোষণা 5 তারিখ পর্যন্ত কিন্তু আজকের সময় সাধারণ জ্ঞান স্কুল যে পেজটা, এই পেজটার আমি নামও হয়তো বা রিসেন্টলি পরিবর্তন করে দিতে পারি, অন্য নামে আসতে পারে, যেহেতু বেশি বেশি বাংলা ক্লাস নেওয়া হচ্ছে। তো 5 তারিখ পর্যন্ত যে সর্বোচ্চ ইনভাইট দাতা হবে সেই সেরা 5 জন পাবে 100 টাকা করে ফ্লেক্সিলোড। আজকের সময় সাধারণ জ্ঞান পেজে যারা মেম্বার রয়েছেন, গ্রুপে যারা মেম্বার রয়েছেন, তারা সর্বোচ্চ ইনভাইট দাতা 5 জন 100 টাকা করে ফ্লেক্সিলোড পেয়ে যাবেন। সুতরাং আমাদের হাতে মনে হয় আরও 2 দিন সময় আছে বা 3 দিন সময় আছে। সর্বোচ্চ চেষ্টা করেন যে কে কত ইনভাইট দিতে পারে, শুধু ইনভাইট দিলেই হবে। হ্যাঁ, তো এসকে পার্থ রয়, ওকে, অনেকে অনেক জায়গা থেকে জয়েন করেছেন। আপনারা সব বন্ধুদেরকে এটি ছড়িয়ে দেন। আর এই টপিক আমি আজকের সময় পেজে কিন্তু প্রতিনিয়ত যে টপিকটির ক্লাস নিই সেগুলো নোট দেওয়ার চেষ্টা করি, চমৎকার নোট দেওয়ার চেষ্টা করি। ভুল ত্রুটি থাকলে সেগুলো আমাকে একটু ধরিয়ে দিবেন, যেহেতু নোটটা নতুন করা, এগুলো ধরিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি একটু শেয়ার দিয়ে দেন। আমি জানি না যে আপনারা কতজন শেয়ার দিয়েছেন, ক্লাস তো করলেন অনেকজনই, তবে শেয়ার দিয়ে দেন, আপনার বন্ধুরা দেখুক, জানুক আমাদের সম্পর্কে। তাহলে আজকের সময় সাধারণ জ্ঞান স্কুল পেজে যারা যুক্ত নেই তারা যুক্ত থাকেন, বা বাংলা বর্ণমালা পেজে যারা যুক্ত নেই তারা যুক্ত থাকেন। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই সুস্থ থাকুক, আর সুস্থ পৃথিবী ফিরে আসুক, এই কামনায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।